জনগণের আমি এটা মানি না। এখন যেভাবে আপনার গলাটা বড়, তখন আপনি গলাটা বড় দেখাইতেন যে আমি মানি না। গণভোটে আমার কর্মীরা তোমরা গণভোটে ভোট দিবা না, ক্যাম্পেইন করবা না তোমরা, কারণ এই গণভোটে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কিন্তু আপনি দরকার হচ্ছে আপনার তো ইলেকশন হওয়া দরকার। আপনি বোঝেন না, যেহেতু আপনিও কি বলে বঞ্চিত একজন নেত্রী, বিএনপির দীর্ঘদিন বিএনপিকে তুলে ধরেছেন, যদি বলি 17 বছর কাজ করেছেন বিএনপিকে প্রতিষ্ঠা করবার জন্য, বিএনপির কথা তুলে ধরবার জন্য স্টুডিও বিভিন্ন টক শোতে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বঞ্চিত হয়েছেন। যদি আল মামুন রাসেল একটু বলেন যে যদি এই বিষয়ে আজকে যাত্রী কল্যাণ সমিতি তারা যেটা বলেছেন, তারা বলেছেন প্রায় 394 জন ঈদযাত্রায় নিহত হয়েছেন এবং সেই সাথে বলা হয়েছে আহত হয়েছেন 1288 জন। কিন্তু সড়ক পরিবহন মন্ত্রী তিনি কালকে বেশ একটু হেসে হেসেও বলেছেন যে এবারে এই যাত্রাটা যে কোনো বিষয় যে কোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক হয়েছে। এই কথাগুলো আসলে কি আপনার কি মনে হয় যারা বিরোধী দলে থাকে তারা বলেছেন? পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আমার প্রশ্ন ওই জায়গায় যে বিরোধী দলে থাকলে মানুষের বক্তব্য একরকম, সরকারে গেলে আরেক রকম, এইটাই কি আমাদের রাজনীতির প্রেক্ষাপট? হ্যাঁ, এটাই তো রাজনীতি। বলে না, এই বৃষ্টি চলে গেলে ছাতাটাও আপনার কাছে বোঝা মনে হয় অনেক সময়। মানে আমরা প্রয়োজনে মানে মানে প্রয়োজনের শেষ হয়ে গেলে তখন আর কোনো কিছু ভালো লাগে না। আমি আপার কয়েকটা বিষয় ধরে টেরে আপনার এটা নিয়ে আসছি। জি। আপা বললো না গণভোটটা একটা ফোড়ায় পরিণত হয়েছে কেন? কারণ হচ্ছে আসলে গণভোটটা এখন আর আমাদের প্রয়োজন নেই। ওই যে ছাতার মতো এখন এটা আমার কাছে অসহ্য লাগছে। তখনও ছিল না। এটা আমার কাছে অসহ্য লাগছে এখন। কেন অসহ্য লাগছে? অথচ এই গণভোটের প্রস্তাব দিয়েছে বিএনপির পক্ষ থেকে। আপনার যখন গণভোটটা কেন আসে জানেন? গণভোটটা দরকারই ছিল না। যদি আপনি নোট অফ ডিসেন্ট না দিতেন তাহলে গণভোট দরকারই ছিল না। মানে ঐকমত্য কমিশন যখন ঐকমত হচ্ছে না তখন সালাউদ্দিন সাহেব আজকে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উত্থাপন করলেন, যেহেতু আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আপনারা নোট অফ ডিসেন্ট মানছেন না, আপনারা জনগণ হাতে ছেড়ে দেন। জনগণ যদি বলে যে নোট অফ ডিসেন্টকে জনগণ মানবে না, গণভোট যদি জয়ী হয়, জনগণ যদি মানে আমরা মেনে নিব, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে প্রস্তাবটা দেওয়া হয়েছে এই জন্য গণভোটটা। অর্থাৎ সেই গণভোটটা হয়েছে, সেটা অভিযোগ ছিল তারা প্রতারণা করা হয়েছে এটা অভিযোগ ছিল। আপনি তো নোট অফ মানে প্রতারণা তো হয়েছে আপনার জুলাই সনদে। ওনারা বলেছে যে নোট অফ ডিসেন্টকে বাদ দিয়ে জুলাই সনদ করা হয়েছে। তখন পরবর্তীতে বলা হলো ঠিক আছে এই নোট অফ ডিসেন্ট যেহেতু আমরা দিয়েছি, আমরা যে যে বিষয় আমরা চাই না, সংস্কার চাই না, যেমন আমরা চাই না যে যিনি দলীয় প্রধান হবে তিনি রাষ্ট্রপ্রধান হবে, এটা আমরা চাই না। অথচ এই 30টা দলের মধ্যে প্রায় 28টা দল চায় এটা, কিন্তু বিএনপি চায় না। তখন কথা হচ্ছে তাহলে এটা আমরা জনগণের হাতে ছেড়ে দিই, কারণ জনগণ যদি বলে যে এটাই হবে বাংলাদেশের আইন তাহলে সেটাই হবে। গণভোটটা এই জন্যই তো হয়েছে। তো তাহলে এখন এই গণভোটকে আপনি কি করছেন? আপনি এখন গণভোটটা আপনার কাছে খুব অসহ্যকর মনে হচ্ছে। দেখেন একটু বলি যে গণভোটে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল মানে হা না দেওয়ার জন্য, সেখানেও তো তাদের বক্তব্য ছিল, অভিযোগ ছিল যে 30টা বিষয় হলো পড়তে তার অনেক দিন সময় লাগে। আপনার যদি প্রশ্ন থাকে তাহলে তো আপনি আগেই বলবেন যে আমি গণভোটে রাজি না, আমি জনগণের আমি এটা মানি না। এখন যেভাবে আপনার গলাটা বড়, তখন আপনি গলাটা বড় দেখাইতেন যে আমি মানি না, গণভোটে আমার কর্মীরা তোমরা গণভোটে ভোট দিবা না, ক্যাম্পেইন করবা না তোমরা, কারণ এই গণভোটে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কিন্তু আপনি দরকার হচ্ছে আপনার তো ইলেকশন হওয়া দরকার। ক্ষমতা আসলে এরপর আপনি অস্বীকার করবেন, আপনি তো সেটাই এই মনে মনে আপনার অন্তরে। বিএনপি কে জানতো তারা এতগুলো আসন পাবে না, কতটুকু পাবেন আমরাও জানতাম বিএনপি বেশি আসন পাবে। বিএনপি কেন জানবেন না? বিএনপি জানবে না, বাংলাদেশের বৃহৎ দল বিএনপি জানবে না কেন? আমরাও জানি বিএনপি বেশি আসন আসবে, কিন্তু 2/3 মেজরিটি পাবে। এটা তো এটা নিয়ে অনেক প্রশ্ন আসে, এটা নিয়ে আমি না যাই। দেখেন কথা হচ্ছে আপা একটা বিষয় নিয়ে আসলেন, সেটা হচ্ছে যে জামাতের এখন যারা আছে এই একমাত্র আইনের দিক থেকে হয়তো শিশির মনির জানে, আর কেউ সংসদে যারা আছে তারা যারা ইলেকশন করেছে তারা আর কেউ জানে না। আপনি দেখেন 2001 সালে আপনি দেখেছেন 2001 সালে বিএনপির যে নির্বাচিত হওয়ার পরে সংবিধান জানোয়া কোনো ব্যক্তি ছিল না। মধুর সাহেব, ব্যারিস্টার মধুর সাহেব ফেল করেছিলেন, জমিরুদ্দিন সরকার সাহেব ফেল করেছিলেন নির্বাচনে। তখন পরবর্তীতে কি হয়েছে? উপনির্বাচনে অন্য জায়গায় নির্বাচন করিয়ে তাদেরকে পাশ করিয়ে তারপর তাদেরকে সংসদে নিয়ে আসা হয়েছে, যাতে সংবিধান নিয়ে কথা বলতে পারে। কারণ সংবিধানের সংসদের মেন কাজ তো সংবিধান আইন প্রণয়ন করা। কিন্তু আপনার আইন জানোয়া না থাকলে তাহলে তো পারবেন না। জামাতেরও একই অবস্থা হয়েছে। জামাতের অনেকগুলো ব্যারিস্টার গিয়েছে, কিন্তু তারা তো হচ্ছে এত বিলেতে লন্ডনে তারা প্র্যাকটিস করেছে। বা আমি দুই ল পড়েছি, বর্তমান ল পড়েছে, লন্ডনে ল পড়েছি, পুরো পার্থক্য, কোনো মিল নেই। কিন্তু তারা এসে একটু বুঝতে একটু সময় লাগছে তাদের। কিন্তু জামাতের এখন উচিত, জামাতের উচিত অপরিপক্ষ না, জামাতের উচিত এখন যেটা করা সেটা হচ্ছে বিএনপি যেমন 2001 সালে নির্বাচিত হওয়ার পরেও মানে আপনার এই ক্ষমতা আসার পরেও উপনির্বাচন দিয়ে দুইজনকে যারা ভালো আইন বুঝে তাদেরকে নিয়েছে। জামাতের এখন উচিত
যে উপনির্বাচনগুলো যেখানে হচ্ছে দরকার, বিএনপি কি করছে, ওনাদের বসিয়ে দিয়েছেন, ওনাদের সংসদ সদস্যকে বসিয়ে দিয়ে নির্বাচন করিয়েছেন। জামাতে যে ভালো ভালো আসনগুলো আছে যেখানে 100%, যেমন সাতক্ষীরা তাদের চারটা পেয়েছে, যশোরে 5টার মধ্যে 4টাই পেয়েছে। কিছু নিশ্চিত যে আসনগুলা, সে আসনগুলোতে কিছু যারা আইন জানুয়া ব্যক্তি তাদেরকে নিয়ে ইলেকশন করানো, নির্বাচিত করে সংসদে নিয়ে আসা। তাহলে কারণ সংবিধান সম্বন্ধে জানতে হলে তো আসলে প্রচুর পরিমাণ আপনাকে, এই যে যেমন হচ্ছে আমাদের আপা যে বললো আইনমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী একটু বেশি জানে, কারণ উনি সংস্কারের বিষয় আছে। আমার কথা হচ্ছে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি আইনমন্ত্রী বানা দিতেন, বা দুইটা মধ্যে আপনি 3টা মন্ত্রণালয় আপনি সড়ক পরিবহনকে দিলেন না, তো 2টা মন্ত্রণালয় আপনি দিতেন। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন স্বরাষ্ট্রমন্ত্রী হইতে হবে? উনি আইনমন্ত্রী হোক, বা 2টা দিয়ে দেন আপনি ওনাকে। আপনি যে ব্যারিস্টার স্পিকার সাহেব, আমাদের বর্তমান ডেপুটি স্পিকার সাহেব ব্যারিস্টার কাইসার কামাল, উনি তো ব্যারিস্টার মানুষ, আইনের মানুষ, ওনাকে আপনি অন্য মন্ত্রণালয় দিয়েছিলেন না শুরুতেই? অন্য মন্ত্রণালয় দিয়েছেন না। আবার একজন কি বলে আপনার এই একজন ভদ্র মহিলা আছেন, উনি প্রতিমন্ত্রী হয়েছেন ব্যারিস্টার, ওনাকে অন্য মন্ত্রণালয় দিয়েছেন না। তা আইনমন্ত্রীকে আপনি অন্য মন্ত্রণালয় দিতেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনমন্ত্রী বানাইতেন, তাহলে তো আর আমাদের ডেকোরামটা নষ্ট হতো না। এখন তো আমাদের সংসদের ডেকোরাম নষ্ট হচ্ছে, আপনার সংসদের বিশৃঙ্খল হচ্ছে। কারণ সংসদে আমি চিঠি দিচ্ছি আইনমন্ত্রীকে, উত্তর দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে তো এটা আইনমন্ত্রীকে অপমান করা মানে আমার দেশকে অপমান করা। সেক্ষেত্রে তো উনি বলছেন যে বিএনপিরও সেখানে সমস্যা হচ্ছে না, জনগণের সমস্যা না, হচ্ছে না। বিএনপি সমস্যা না হলে আমার জামাতের কেন সমস্যা হবে? না, জামাতের কেন সমস্যা হবে? বিএনপির যদি সমস্যা না, বিএনপি সমস্যা না হতে পারে, কিন্তু দেশে তো সমস্যা হচ্ছে, ডেকোরাম নষ্ট হচ্ছে না, সংসদ ডেকোরাম নষ্ট হচ্ছে না। আপনি চিঠি দিলেন আপনি জনগণ, আপনি তো এই তো শেখ হাসিনা তো বলতে সবসময় যে জনগণ আমাদের পক্ষে আছে, আমাদের পক্ষে আছে। আপনি কিভাবে বলেন জনগণ এটা ভালোভাবে নিচ্ছে? জনগণ তো বলছে যে সংসদ ডালে চালে খিচুড়ি, স্বরাষ্ট্রমন্ত্রী সব জায়গায় বলি। জনগণও তো বলতেছে এটা তো বিরোধী দল বলতে হবে না, আপনি জনগণও তো বলতেছে। আপনি তো ডেকোরাম নষ্ট করছেন। আপনি আইনমন্ত্রী বানিয়ে দেন ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী 2টা মন্ত্রণালয় দিয়ে দেন, তাহলে তো কোনো সমস্যা তো নেই। যে জানুয়া ব্যক্তি তাকে ওই জায়গায় দিতে হবে, কিন্তু আপনি তো সেটা করছেন না। আপনি একদিন আইনমন্ত্রীকে পিছনে বসে রাখছেন, আর একদিন স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিচ্ছেন, তাহলে তো সংসদের ডেকোরাম নষ্ট হচ্ছে না? ডেকোরাম নষ্ট, সৌন্দর্য তো নষ্ট হচ্ছে। এই জায়গাটা মনে হয় সেক্ষেত্রে আইনমন্ত্রী তো কোনো ধরনের প্রতিবাদ বা আইনমন্ত্রী কেন করবে প্রতিবাদ? বা আমাকে কেন আইনমন্ত্রী কেন করবে প্রতিবাদ? যেমন আপাদে অনেক কিছু বলতে চাইলেও বলতে পারছে না। কেন পারছে না? উনি তো দলের ওন করে, বলবে কিভাবে? দলকে ওন করে না উনি, তো তাহলে উনি সবকিছু চাইলেই কি বলতে পারবে? সবকিছু চাইলে বলতে, আপনি যখন বললেন সড়কমন্ত্রী 3টা মন্ত্রণালয় কেন পেলে, অন্য কি যোগ্য লোক নাই? উনি বললেন যে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তারপরেও কোনো মতে স্বাভাবিক, নিজের দল ওন করে কিভাবে বলবে? এটা বিষয়গুলো তো এমন, আইনমন্ত্রী কিভাবে বলবে? আপনি না, এরকম না, চন্দ্রমণি বলেন যে যদি কিছু বলতে চান। আসলে এটা আসলে কতটুকু মানে ওনার যুক্তি হলো স্বরাষ্ট্রমন্ত্রী, যেটা আমিও বলেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে দিলে কি সমস্যা হতো, যেখানে সড়ক পরিবহন মন্ত্রীকে দেওয়া হয়েছে? আপনাদের কথা নিশ্চয়ই কর্তৃপক্ষের কানে যাবে, তারা চিন্তা করবে। আমিও আপনাদের হয়ে এই কথাটাই বলছি, নিশ্চয়ই তারা চিন্তা করবে। একের অধিক মন্ত্রণালয় পেয়েছে অনেকেই, কারণ মন্ত্রণালয় অনেকগুলো, ফুল মিনিস্টার মাত্র 24 জন। হ্যাঁ, তো সেইখানে তাকে আমি আপনাদের হয়ে বলতে পারি, তাকে ওই জায়গায় আনা হোক। আপনি চান কিনা? আমার আনলে খারাপ লাগবে না, কারণ একজন যোগ্য মানুষের হাতে যদি যোগ্য জায়গাটা পড়ে আমার ভালো লাগবে। 2টা মন্ত্রণালয় তো এমন না যে চালায় নাই, অনেকের হাতে এখনো আছে 2টা-3টা মন্ত্রণালয়। সো এটা কর্তৃপক্ষ, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন তাহলে করবেন। তখন জামাত কি নিয়ে রাজনীতি করবে? আমার কথা হচ্ছে তখন জামাতের যে আনকোরা, জামাতের মাননীয় সংসদ সদস্যরা আনকোরারা তখন কি বলবে? বিরোধী দলের কাজে তো এটা, আপনি ভুল করলে আপনাকে ভুল ধরে দিবে। জামাতের লোকদেরকে আপনারা কথা বলার সুযোগ দিচ্ছেন কেন? না, এটা তার অধিকার, এটা তার অধিকার, সে কথা বলবে। আমরা চাই এরকম সরকারি, যে বিরোধী দল ছায়া সরকারের মতো কাজ করবে, আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলবে, দেখিয়ে দিবে, বুঝিয়ে দিবে। আমরা চাই আমাদের সমালোচনা করবে, আবার আমরা একসাথে, যেমন আজকে দেখেন, আজকে যখন জানাজা হলো স্পিকার সাহেব মহোদয়ের স্ত্রীর, তখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিরোধী দলের নেতার জন্য জায়গা রেখে দিয়েছেন। ডেপুটি স্পিকারকে উনি বলেছেন কানে কানে, এরকম বোঝা গেল যে আপনি একটু সরে যান, এইখানে একটা জায়গা থাকুক। যখন বিরোধী দলীয় নেতা আসে নাই তখন পর্যন্ত এই যে সম্মান দেওয়াটা, এই যে তার জন্য জায়গা রাখাটা আমাকে মুগ্ধ করেছে। আমি জানি না অন্য কাকে মুগ্ধ করেছে কিনা, আমাকে মুগ্ধ করেছে এই জন্য যে উনি ওই ফিলটা করে যে সংসদটা একটা পরিবারের মতো।